মোশাররফ করিম ভাই, তার সাথে আপনার বন্ডিং? উনি এত পপুলার না, বানাই নাটক, কিন্তু এটাকে ফিল্মি ট্রিটমেন্ট দেওয়ার তো কোনো দরকার নাই। শারাফ আহমেদ জীবনও কেউ না, মোশাররফ করিমও কেউ নয়। স্ক্রিনে আপনাদের কেমিস্ট্রিটা দেখতে পারবো ডিম লাইটে। একদিন শুটিং করার পরে মনে হয়েছে আমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, যে আমি ওই সময় হয়তো অনেকগুলো টাকা খরচ হয়ে যেত, ওই টাকা আমি কোত্থেকে দিতাম, ভিক্ষাগুলোই তো পাইতাম। মোশাররফ করিম ভাইয়ের সাথে আপনার অনেক কাজ করা হয়েছে, তার সাথে আপনার বন্ডিং অফ স্ক্রিনে কিরকম? আমরা মনে হয় স্ক্রিনে আপনাদের কেমিস্ট্রিটা দেখতে পারবো ডিম লাইটে, কিন্তু অফ স্ক্রিনে আপনাদের কিরকম কেমিস্ট্রি, তাকে নিয়ে কোনো মজার গল্প? আমার অসংখ্য মজার ঘটনা আছে, এরকম কোনো খুবই ইন্টারেস্টিং গল্প যেটা শুনে এখন ধরেন আমি হাসতে হাসতে এখানেই শেষ? হ্যাঁ, এখানেই মারা যাবেন। আমি এটা চাই না, এরকম হাসতে হাসতে মারা যাওয়ার মতো। এটা মানে আমাদের এক্সট্রিমলি মজার ঘটনা ওইরকম আছে, কিছু ভালগার ঘটনাও আছে, এগুলো তো আর একটা মিডিয়ামে তো ওই করা যায় না। তবে তার সাথে ওনার টিভি মিডিয়া ক্যারিয়ার শুরু আর আমার টিভি মিডিয়ার ক্যারিয়ার খুব কাছাকাছি সময়ের। মানে উনি যখন থিয়েটার থেকে অ্যাক্টিংয়ে আসলেন তার বছর দুয়েক পরে আমি অ্যাসিস্ট্যান্ট গিরি থেকে, মানে অ্যাসিস্ট্যান্ট জীবন থেকে আমি ডিরেক্টরশিপে আসলাম। সো আমার সেকেন্ড প্রোডাকশনই ওনার সাথে, ঠিক আছে। তো তখন উনি এত পপুলার না, লাইক ওইটা তো। আর যেটা হচ্ছে কি যে আমাদের বাইরের কেমিস্ট্রিটা এত, মানে আমি ওনাকে দাদু ডাকি, সে আমাকে দাদু ডাকে। দাদু মিন্স মনে হয় একটা বরিশাল্লা ওয়ার্ড এটা। দাদু 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 হ্যাঁ, দাদু। সো দুজনেই তুমি তুমি করে ডাকি। তো আমার অনেক সিনিয়র। তো একদিনের ঘটনা হয়েছে যে ওনার বাসায় ভাবি নাই, তখন তারও কাজের ব্যস্ততা কম, আমি শুধুমাত্র নাটক করি, বিজ্ঞাপন টিজ্ঞাপন করি না। উনিও নাটকটা করে, তো মাসে 4-5 দিন 6 দিন 10 দিন শুটিং থাকে। আমি একটা বা দুইটা নাটক করি, তো 3 দিনে করে শুটিং হলে তারপর বাকি সময় ফ্রি, এরকমই ঘোরা, ওই টিভি চ্যানেলে যাওয়া, ওই প্রডিউসার কাছে যাওয়া, এরকম। আর উনি যেটা হলো, উনি একদম থিয়েটার এবং নির্ভীত জীবনযাপন করে, এটা খুব কাছের লোকজনের সহ। তো একদিন আমাদের ড্রিঙ্ক করার খুব খায়েশ হলো, ঠিক আছে। তো উনি বললো যে বাসায় তাহলে চলে আসো। তো আমরা বললাম যে বাসায় চলে আসো, ভাবি নাই? বলে যে না, তোমার ভাবি তার বাপের বাড়ি গেছে। আমি আমার আর এক অ্যাসিস্ট্যান্ট নাম হলো ফেরদৌস কুরাইশি, ও ইয়াইবি থেকে পাশ করা ছেলে আর কি। তো আমাদের দুজনের, আবার এই দুজনেরও, আমার ফেরদৌস আর আমারও বন্ডিংটা খুব ভালো। ফেরদৌস হচ্ছে খুব মনোযোগী শ্রোতা, আমাকে এরকম ভাবে পেপারিং করে, আমি যা বলি তাই ঠিক। সো এরকম লোকজনে কিন্তু মানুষ পছন্দ করে, হ করে সব জায়গায়। আমরা মুশাররফ ভাইয়ের বাসায় গেলাম, যথারীতি আমরা শুরু করলাম। তো শুরু করলাম, যেটা হয় কি যে মুশাররফ ভাইয়ের বেডরুমে, সে পাচ্ছে ভাবি তো নাই, অসুবিধা কি। তো আমরা খাবার দাবার চাচ্ছিল, খাইলাম টাইলাম, আড্ডা দিলাম, কবিতা গান টান, সবাই তো ভালো গানও গায়, আমরাও টুকিটাকি করলাম এরকম আড্ডাটা, সিনেমাটি। আর ফেরদৌস একটু আতেল প্রকৃতির আর কি, বিভিন্ন একটু ইনফরমেটিভ ছেলে, তো বিভিন্ন ঘটনা টনা জানে, মানে তখনকার সময় বিদেশি ছবি রেফারেন্স সে দিত আর কি, এরকম আর কি। এরকম করে করে আমরা সকাল পর্যন্তই করলাম, এবং কোনো এক সময় আমরা যেন ঘুমায় গেলাম। তারপর কি ভাবি চলে আস? এবং ভাবি আসার কথা না, এবং মানে আমার মনে হয়েছে মুশাররফ ভাইয়ের তখন ফেসটা যে দেখলাম, মানে সে আগে উঠছে, কারণ তার দরজার সাথে তো, দরজার নখের সাথে তো আমি সম্পর্কিত না। তো আমার সাবকনশিয়াস মাইন্ড তো ওইটাই করে না, আমরা তো ঘুমের মধ্যে আছি। সে দরজা খুলছে, দরজা খোলার পরে তো এরকম আমাদের বলে, উঠো উঠো, আসছে উঠো, ঠিক আছে। মুশাররফ ভাই যেটা করে, তা আমি আর মুশাররফ ভাই ফ্লোরে শুয়েছিলাম, আর ফেরদৌস ছিল উপরে বিছানার মধ্যে। তো জীবন ভাই উনি কি তার বাদের বেডরুমে, তখন সে বনশ্রীতে থাকতো। তো এই ঘটনাটা আমরা প্রায়ই মনে করি এবং আমরা এটা বলি। তখন ভাবিদেরও, ভাবির বিয়ে, মানে বিয়ের পরপরই মনে হয় ঘটনা হয়েছে আর কি। তারপর কি তুমুল ঝগড়া আপনাদের সামনে? না, ঝগড়া হয় নাই। আচ্ছা, ঝগড়া হয় নাই, জাস্ট একটা, হ্যাঁ মানে ওই যে, হ্যাঁ মজার ঘটনা। আমরা অনেকক্ষণ পর্যন্ত আমার ইয়ে লাগছে, ওই ঘোর কাটতে লাগছে, এবং সে ফাইনালি এটি হয়েছে যে পরে বাইরে থেকে, হোটেল থেকে নাস্তা টাস্তা আনাইলো, ঘরটার পরিষ্কার টরিষ্কার করছেন, ফাইনালি আসলাম। আর অনেকদিন পর্যন্ত বোনের কথা বলি নাই, ভয়ে যে কি হয়। এইরকম আর কি অসংখ্য 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 ঘটনা আছে। যেমন আমার আরেকটা ঘটনা আছে যে আমি একটা প্রোডাকশন করতে গেছি, যেটা আমি বললাম প্রিয় পারবিন, যে আমার বানাই নাটক, কিন্তু এটাকে ফিল্মি ট্রিটমেন্ট দেওয়ার তো কোনো দরকার নাই। গাধামি করলাম, শুটিং করতে গেলাম হলো ধামরাই, আমার একদম অ্যান্টিক কিসে লুক টুক সেট করছি, এরকম করবো।
একদিন শুটিং করার পরে মনে হয়েছে আমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, এবং আমার প্রডিউসার ছিল চ্যানেলে, আমি বলছি যে ভাই আপনার যে টাকাটা নিছি টাকাটা আমি ফেরত দিয়ে দিব, আমার কাছে মনে হচ্ছে আমি এই প্রোডাকশনটা ভালো বানাইতে পারবো না। তো হাসান ভাই বলতেছেন যে না জীবন, এটা ভালো হবে, এটা অসাধারণ গল্প, আপনি এটা করেন, কি হয়েছে ওইখানে কোনো সমস্যা? না আমার কোনো সমস্যা নাই। মোশাররফ করিম কোনো সমস্যা করতেছেন? না। সেও তুমি? না। আমি কোনো সমস্যা নাই, আমার মাথা ব্ল্যাঙ্ক হয়েছে, আমি যেটা পারবো না, এটা বলে আমি ফোন রেখে দিলাম। উনি তো বারবার কল দিচ্ছে, একটা সময় ফোন অফ করে দিলাম। তো মোশাররফ ভাই আমাকে বললো যে দাদু একদিন আমরা শুটিং করে ফেলছি, 3 দিন শুটিং করবো। একদিন না, একদিন শুটিং করছি, পরের দিন গিয়ে এরকম হয়েছে। মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু ওভার হাইপড হয়ে গেছিলাম ওইটা নিয়ে, যার কারণে আমার কাছে ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তা আমি বলছি আমি আর করবো না। তো উনি বলেছে তুমি একটা কাজ করো, তুমি এই যে রাতে আগের দিন শুটিং করছো, এর আগের দিন জার্নি করছো, তুমি একটু ঘুমাও। আমি বলছি না আমি ঘুমাবো না। তো তখন উনি কী করলাম হচ্ছে তুমি একটু ঘুমাও, তোমার একটু মাথায় আমি একটা হাত বলে দিই, যেরকম একটু করে দিচ্ছে আমরা যে বাসায় শুটিং করতেছিলাম। ফাইনালি আমি ঘুমায় গেলাম। তখন মানে শারাফ আহমেদ জীবনও কেউ না, মোশাররফ করিমও কেউ না, এরকম। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। প্রায় ঘন্টা 3 পরে মনে হয় আমার ঘুম ভাঙছে, এবং আমি ঘুমের মধ্যে মনে হয় স্বপ্ন দেখতেছিলাম যে সানসেট হয়ে যাচ্ছে, লাইট চলে যাচ্ছে, আমি এখনো শুটিং করি না কেন, আমার ঘুম ভাঙছে। আমি আমরা শুটিং করবো না বলে, হ্যাঁ আমরা তো শুটিং এর জন্যই ওয়েট করতেছি। আই টোটালি ফরগট। সানলাইটটা ছিল, মানে সানলাইট তো আর ইম্পর্টেন্ট না, আমি শুটিং একদিন বাড়াইছি পরে। আচ্ছা মানে আমার এই ঘুমটা বা ওনার যে ওই সাপোর্টটা ওই প্রোডাকশনটা থেকে আমাকে সেভ করছে আর কি, যে ওই ডিজাস্টারটা থেকে। যে আমি ওইসব হয়তো অনেকগুলো টাকা খরচ হয়ে যেত, ওই টাকা আমি কোত্থেকে দিতাম, ভিক্ষা করলেও তো পাইতাম না। আমি তখন একটা নাটক ডিরেকশন দিয়ে পাইতাম 20 থেকে 25 হাজার টাকা, তো ওটা জীবনেও সম্ভব ছিল না। সো এরকম আর কি, অনেক অনেক মজার ঘটনাও আছে।